আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই এবং যে আলোচনাটা বাংলাদেশের প্রথম ম্যাচ মাঠে গড়ালে ম্যাচ শেষে এবং ম্যাচের পরদিন এবং পরবর্তী ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত চলবেই। একজন ক্রিকেটার তিনি আসলে কেমন করেন সেটার উপর ডিপেন্ড করে এই আলোচনা আসলে কত দূর কত দিন চলবে এবং পরবর্তী সময় তিনি কবে ফর্মে না ফিরলে ফর্মে ফিরবেন, আবার ফর্মে ফিরলে অফ ফর্মে যাবেন, সেই আলোচনা চলবে। দেখুন, বাংলাদেশের বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হবার অপেক্ষার মাত্র ক ঘন্টা এবং এই অপেক্ষা শেষ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যে মাঠটা এই মুহূর্তে আমি রয়েছি, গ্র্যান্ড প্রেরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ডালাসে। সেই ম্যাচে বাংলাদেশের 11-এ কারা থাকবেন এটা নিয়ে মোটামুটি একটা চর্চা হচ্ছে। গেল কদিনে সবচেয়ে বড় যে চর্চা হয়েছে যে আসলে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম এই দুজনই বাদ পড়বেন, নাকি অন্তত শরীফুল বাদ পড়লেও তাসকিন খেলতে পারবেন, সেই বিষয়টা নিয়ে। কিন্তু যত ম্যাচের সময় ঘনিয়ে এসেছে, যত বাংলাদেশের প্রবাবল 11 নিয়ে এক্সপেকটেশনস এবং একই সাথে টেনশন বেড়েছে, তখন একটা নাম দুয়ারে করা নাড়ছে, লিটন কুমার দাস এলকেডি। ইজ ই গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11 অর নট? যেই আলোচনাটা প্রত্যেক ম্যাচের আগে, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা হতে পারে ডিফারেন্ট ফরম্যাটের ম্যাচ, সেটা হতে পারে ইভেন প্রস্তুতি ম্যাচ, লিটন কুমার দাস সেরা 11-তে থাকবেন কি থাকবেন না, এটা যেন একটা প্রত্যেক দিন, ওই যে আমরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়াই জাতীয় সঙ্গীত সবাইকে গাইতে হয়, শপথ করতে হয়, সেরকম লিটনকে নিয়ে এই প্রশ্ন তোলাটা বা প্রশ্ন হওয়াটা বা এই লিটনকে নিয়ে আলোচনা করাটা যেন একটা রুটিনে পরিণত হয়েছে। যে খবরটা রয়েছে, যতটুকু আমরা জানি যে লিটন কুমার দাসকে নিয়েই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কা দলের টুকটাক এখানটায় মিটিং চলছে, ক্রিকেটাররা মাঠে নেমেছেন, যেহেতু আসলে প্রস্তুতির একদম শেষ পর্যায়ে তারা রয়েছেন এবং বৃষ্টি বাজে আবহাওয়ার কারণে বাংলাদেশ দল লঙ্কানরা তারা মোটামুটি একটা বিটার এক্সপেরিয়েন্সেস এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো তারা মাঠে নেমে পড়েছে এবং লিটন কুমার দাস তিনিও অন্য প্রান্তে মাঠে নেমে পড়েছেন। বাংলাদেশ ম্যানেজমেন্টের পরিকল্পনা 11-এ লিটন কুমার দাসকে রাখার। লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে, বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে চায়। এখন লিটনকে নিয়ে কেন নামতে চায় সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা পরবর্তী সময় পাবো। লিটন যদি ভালো খেলে দেন তখন টিম ম্যানেজমেন্ট বলতে পারবে যে আসলে খারাপ খেললো, আমার তার প্রতি সেই আস্থাটা ছিল। সৌম্য সরকারের বেলায় নিউজিল্যান্ড সফরে তাকে নেয়া নিয়ে যে আস্থা ছিল, 169 মারার পর মোটামুটি সেই আলোচনাটা কিছুটা হলো চুপ হয়ে গিয়েছিল। এরপর সৌম্য সরকার আবারও অধারাবাহিক হয়েছেন। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে লিটন কুমার দাস অন্যদের তুলনায়, অন্য বিকল্প যারা, তার থেকে বেশি আস্থা জাগিয়েছে হয়তো ম্যানেজমেন্টের কাছে, কোচিং স্টাফের কাছে। সো লিটনকে নিয়ে খুব বড় মিরাকেল না ঘটলে, উপর লেভেল থেকে টপ লেভেল থেকে যদি কোনো ধরনের নতুন ডিসিশন আসলে এখানটায় আবর্তিত না হয়, তাহলে লিটন কুমার দাসের থাকা নিয়ে খুব বেশি সংশয় নাই। 11 থেকে তাহলে বাদ পড়বেন কেমন? লিটনকে জায়গা দেওয়া মানে তো কেউ না কেউ বাদ পড়বেন। সৌম্য সরকার বাদ পড়ছেন নাকি তানজিদ হাসান তামিমকে ড্রপ করার পরিকল্পনা করা হচ্ছে, নাকি অন্য কেউ? আভাস যা লিটন, সৌম্য, তামিম তিনজনই খেলবেন এবং ব্যাটিং অর্ডার যেভাবে হতে যাচ্ছে সেটাও আসলে একটা আলোচনার বিষয়। দেখুন, লিটন খেললে লিটন ওয়ান ডাউনে এখন পর্যন্ত যে পরিকল্পনা সেই জায়গাটাই তিনি খেলবেন এবং তানজিদ তামিম এবং সৌম্য সরকার তারা দুজন ওপেন করবেন। ইউএস এর বিপক্ষে থার্ড ম্যাচে আমরা কিন্তু একটা ভালো ফ্লো পেয়েছিলাম এই দুই ব্যাটারের পক্ষ থেকে, অন্তত টপ অর্ডারে। লিটন কুমার দাস যদি 3-এ নামেন, নাজমুল হোসেন শান্তর ব্যাটিং অর্ডার পিছিয়ে যাবে, তিনি 4-এ, 5-এ তাওহিদ হৃদয় এবং পরের যে দুটো স্পট রয়েছে সেই দুই স্পটে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। সাকিব 6-এ, মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থানটা হচ্ছে 7 নম্বরে, অ্যাজ পার দ্য প্ল্যান মেড বাই দ্য টিম ম্যানেজমেন্ট সোফার। এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, কারণ বাংলাদেশের সবকিছু শেষ মুহূর্তে হয়। ক্রিকেট দল কোথায় প্র্যাকটিস করবে সবকিছু জানার পর এমন একটা সময় আমরা জানতে পারি, এরকম ঘটনা ঘটেছে। এটা আসলে কাউকে দায়ী করার সুযোগ নেই, হয়তো সিচুয়েশনটা এরকমটা ছিল। দলকে 30 থেকে 40 মাইল, কিলোমিটার না, দূরে কোন একটা ভেন্যুতে পাঠানো হয়েছে বা বাংলাদেশ দল আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিস না পেয়ে সেখানটায় যেতে বাধ্য হয়েছে। সো অনেক ঘটনা ঘটে একদম এন্ড অফ দ্য মোমেন্টে। সেই এন্ড অফ দ্য মোমেন্টের সেই যদি নাটকীয়তা না হয়, আমাদের কাছে যে বিষয়গুলো বারবার আসলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেওয়া হয় সেরকম ঘটনা না হয়, তাহলে এরকমই হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পরে থাকে আরো 4টা স্পট, সেই 4 স্পটে আসলে সবচেয়ে বেশি পছন্দের বোলার বা সবচেয়ে বেশি পছন্দের নামগুলো কারা? দেখুন, রিশাদের খেলা নিয়ে খুব বেশি সংশয় বা সন্দেহ নেই। দুজন পেসার এবং এই দুজন পেসারের একজন তাসকিন আহমেদ যদি ঠিকঠাক থাকেন, এখন পর্যন্ত আবার তিনি খেলতে পারবেন এবং খেলার মতো অবস্থায় রয়েছেন, এবং আরেকজন মুস্তাফিজুর রহমান। সো 3টা স্পট চলে গেল। পঞ্চম যে ক্রিকেটার 11-এ যুক্ত হবেন, মানে আমি চতুর্থ যে ক্রিকেটার 11-এ যুক্ত হবেন, 7-এর পরে 4 যে হিসাবটা আমি করছিলাম, যে রিশাদ, তাসকিন এবং মুস্তাফিজ, এরপরে যিনি যুক্ত হবেন, সাকিব আল হাসান তো ওদিকটায় রয়েছেন, তিনি আসলে স্পিনার হবেন নাকি পেস ডিপার্টমেন্টের কারো উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে? এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের ধাঁধা মেলানোটা, উত্তর খুঁজে পাওয়াটা এখন পর্যন্ত আসলে সম্ভব না কারো পক্ষেই। দুজন ক্রিকেটারের নাম রয়েছে, তানজিম সাকিব ইনফ্যাক্ট
তানজিম সাকিব এবং শেখ মেহেদী। শেখ মেহেদী যে প্রস্তুতি ম্যাচটা খেলেছিল ইন্ডিয়ার এগেনস্টে 4 ওভারে 22 রান দিয়েছিলেন এবং টাইট বোলিং করেছিলেন, হি ওয়াজ টু গুড দ্যাট টাইম। আবার সাকিবকে নিয়ে মানে এখানকার উইকেট কতটুকু আসলে পেসারদেরকে সহযোগিতা করে, স্পিনারদের এগেনস্টে যায়, সেই হিসাব নিকাশগুলো রয়েছে। সো ওই হিসাব নিকাশ থেকে বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলানোর পরিকল্পনা করতে পারে। অপশন আবার রয়েছে ভিন্নভাবে, সৌম্য সরকার যদি একটা দুটা ঠিকঠাক ওভার করতে পারেন তাহলে সাকিবের প্রয়োজনটা থাকে না, সেক্ষেত্রে বাংলাদেশ শেখ মাহাদিকে দিয়ে 11-এ জায়গা দিয়ে এবং সেভাবেই করার চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের বোলিং ইনিংসে ওপেনার হিসেবে, ওপেনিং বোলার হিসেবে শেখ মাহাদিকে দেখা যেতেও পারে। সো ওভারঅল যে আলোচনা লিটন কুমার দাসকে নিয়ে, যে বিতর্ক, যে আলোচনা, যে সমালোচনা, এক্সপেকটেশনস, এবং একই সাথে হচ্ছে সেই এক্সপেকটেশন ফুলফিল করতে না পারা, সেটার আরো একটা চান্স লিটন কুমার দাস পেতে যাচ্ছেন। যারা তার এন্ড দেখে ফেলেছিলেন, ইউএস এর বিপক্ষে প্রথম যে বাংলাদেশ ম্যাচটা খেলেছিল সেটা কিন্তু একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল, সেই ম্যাচে তিনি ফেল করেছিলেন, ইনকামিং ডেলিভারি তিনি খেলতে পারেন না, পরপর 2-3টা ম্যাচে একইভাবে আউট হয়েছেন, প্রতিপক্ষ তার দুর্বলতার জায়গাগুলো জানে, এবং প্রস্তুতি ম্যাচ যেটা বাংলাদেশ খেলেছে সেখানটাও তিনি হচ্ছে 8 বলে 6 রান করে আউট হয়ে গেছেন। কোনোভাবেই লিটন কুমার দাসকে ব্যাক করার বা খেলানোর লজিক্যাল কোনো কারণ নেই বা সুযোগ নেই, কিন্তু টিম ম্যানেজমেন্ট দে আর ইন হিজ ফেভার। লিটন কুমার দাস খেলার কারণে ফাইনালি বাদ করতে হচ্ছে এখন পর্যন্ত যা খবর জাকির আলী অনিককে, কারণ লিটন খেলবেন, লিটন কিপিং করবেন, এবং জাকিরের জায়গাটাই লিটন খেলবেন আলটিমেটলি, যদিও ব্যাটিং ওয়াইজ তার নাম্বারটা, ব্যাটিং পজিশনটা হয়ে যাবে 3, এবং জাকির না থাকার কারণে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন নিচে নেমে আসবে, এবং অন্য যে 4টা স্পট, সেই 4টা স্পটে বাংলাদেশ দল 2জন পেসার খেলাবে, রিশাদকে খেলাবে, সাকিব সহ 4জন স্পিনার হয়ে গেল, অন্য নামটা কি হবে সেই প্রশ্নের উত্তর এখনো মিলছে না, এবং সেই জায়গায় একটা বড় কম্পিটিশন, ভাবনা চিন্তা যাদের নিয়ে, তাদের একজন তানজিম সাকিব এবং অপরজন শেখ মাহাদি। আমার কাছে কেন যেন মনে হয়, টু বি ভেরি অনেস্ট, শেখ মাহাদির চান্সটা অনেক বেশি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। 5 ম্যাচে 81 করেছেন, লিটন 36 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম, কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখানটায় কি কিছুটা সে আনলাকি কিনা, এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন, এই ব্যাপারটা এরকম কিনা? আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে